আমি সুলতানা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিশেষ আয়োজনে। আমি আজকে কয়েকটি ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। এটি একটা অনুসন্ধানী প্রতিবেদন বলতে পারেন। আমরা জানি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন এবং আমেরিকার রাজনীতিবিদদের সঙ্গে তার গভীর সখ্যতা, কিন্তু তার সেই সখ্যতা কোন ধরনের, কোন পর্যায়ে, আজকে মূলত সেটি আমরা একটা অনুসন্ধান করে বের করার চেষ্টা করেছি। সেখানে দেখা যাচ্ছে যে তার সম্পর্ক যেমন ডেমোক্রেটিক পার্টির সঙ্গে রয়েছে, তেমনি তার সম্পর্ক রয়েছে রিপাবলিকান পার্টির সঙ্গে, এবং সেই সম্পর্ক আরো সুনির্দিষ্ট করে যদি বলি, আপনারা জানেন যে বাংলাদেশে জামাতে ইসলামী যেটি রয়েছে, যেটি মূলত প্রতিষ্ঠিত হয় পাকিস্তানে, এবং মওদুদি যার প্রতিষ্ঠাতা, তার নাতনি সোফিয়া ফারুক, তিনি জর্জিয়ার একটি কাউন্টির রিপাবলিকান পার্টির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমানে তিনি ভাইস প্রেসিডেন্ট। তিনি নাম পরিচয় গোপন করে সেখানে কার্যক্রম পরিচালনা করছেন, এমনটি অভিযোগ রয়েছে। এবং এরদের সঙ্গে কেমন করে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কিত, বিশেষ করে যেখানে জামাতি ইসলামী পাকিস্তানে নিষিদ্ধ, আরো অনেক দেশে কিন্তু নিষিদ্ধ, সেখানে এখানে অভিযোগ উঠেছে যে রিপাবলিকান পার্টি, আমরা জানি একটা রক্ষণশীল পার্টি, তাদের সঙ্গে যেই সম্পর্ক তারা স্থাপন করেছে সেটি সেটির প্রভাব কতদূর পর্যন্ত, এবং কি করে এর আর্থিক আর্থিক দিক থেকে এগুলি একটি আরেকটির সঙ্গে সম্পর্কযুক্ত, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন নিউ অরলিন্স থেকে এমিরাটস অধ্যাপক এবং সাবেক ভাইস চ্যান্সেলর এবং ইউনিভার্সিটি অনার্স ডিরেক্টর নিউ অরলিন্স, ডক্টর মোস্তফা সারোয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। জি, আমি জানি আপনি একজন গবেষক, বহু বছর, 4 দশকেরও বেশি সময় ধরে আমেরিকাতে বসবাস করছেন। আমেরিকার রাজনীতি আপনার নখদর্পণে, সেটি রিপাবলিকান পার্টি হোক আর ডেমোক্রেটিক পার্টি হোক। তো আমরা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই মানে আমেরিকার রাজনীতিতে তার সংশ্লিষ্টতা, এবং জর্জিয়ার একটি কক কাউন্টি, এখানে সোফিয়া ফারুক, আমরা জানি যে তিনি মওদুদির নাতনি, তিনি কিভাবে করে এই পুরো সামগ্রিক বিষয়টার সঙ্গে সম্পর্কিত, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন করে এদের সঙ্গে আবার সম্পর্কিত, আপনি যদি ধাপে ধাপে আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ সুলতানা রহমান। অনেকদিন পর আপনার সঙ্গে আবার দেখা হলো। এর আগে তো সবসময় TVN24-এ আপনি অ্যাঙ্কর ছিলেন, আমি অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। অনেক ধন্যবাদ আমেরিকার রাজনীতি নিয়ে। হ্যাঁ, এবং দর্শক মণ্ডলী যারা আছেন, আপনাদেরকে আমার প্রাণঢালা শুভেচ্ছা, এবং আপনারা যে কমেন্টস করবেন আপনাদের ইচ্ছা মতন, কারণ ফ্রিডম অফ এক্সপ্রেশনসে আমার দারুণ বিশ্বাস, এবং সেটাই যুক্তরাষ্ট্রের যে নর্মসের ভেতরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এটা কনস্টিটিউশনে গ্যারান্টিড। আপনারা যার যা খুশি তাই বলবেন, এবং আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের কমেন্টস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন এই যে আজকের যে ব্যাপারটা সুলতানা রহমান বললেন, খুব ইন্টারেস্টিং, যে আবু আলা মাওদুদি একজন মানে ইসলামিক স্কলার, এবং যিনি ভারতের মানে স্বাধীনতা পূর্ব, মানে 1947-এর আগে উনি হায়দ্রাবাদের নিজামের একজন খুব ঘনিষ্ঠ লোক ছিলেন, এবং হি ইজ এ গ্রেট স্কলার, এবং তার প্রচুর বই আছে, এবং ওনার সঙ্গে সম্পর্কযুক্ত হলো ব্রাদারহুড মুভমেন্ট, যেটা সাইয়েদা কুতুব, যেটা ইজিপ্টের, এদের সঙ্গে ওনার একটা যোগাযোগ ছিল। এবং বর্তমান যে তুরস্কের যে প্রধানমন্ত্রী এরদোয়ান, তার যে দলটা, সেটাও কিন্তু ব্রাদারহুডের একটা অংশ, এবং হামাজ ইন প্যালেস্টাইন, এরাও কিন্তু ব্রাদারহুডের সঙ্গে সংযুক্ত। যাই হোক, এটা হলো ভূমিকা। কিন্তু যে এই যে মানে আর কি জামাত ইসলামী, উনি এটার ছিলেন, উনি কিন্তু পাকিস্তান জন্মের বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, উনি পাকিস্তানকে পছন্দ করেননি, তার জন্মকে উনি বিরোধিতা করেছিলেন, কিন্তু পরে উনি পাকিস্তানে এলেন। মজার জিনিস যে ওনার দলটা এখন পাকিস্তানে ব্যান্ড, এটা পাকিস্তানে একটা ব্যান্ড অর্গানাইজেশন। এই ব্যানের পেছনে কারণ যে ওরা দেখিয়েছে যে এরা নাকি অনেক জঙ্গি গ্রুপের সঙ্গে কানেক্টেড, বিশেষ করে ওসামা বিন লাদেন রিক্রুটমেন্টে শোনা যাচ্ছে,
হ্যাঁ, যেটা ওয়ান অফ দ্য কমপ্লেন্টস ফ্রম পাকিস্তান গভর্নমেন্ট, যে ওখানে ওসামা বিন লাদেনের রিক্রুটমেন্টের সঙ্গে জামাত মানে মওদুদির জামাত জড়িত ছিল। কিন্তু আবার এটাও আমাদের জানতে হবে যে এই ওসামা বিন লাদেনকে কিন্তু যুক্তরাষ্ট্র রিক্রুট করেছিল আফগানিস্তানের রেজিস্ট্যান্স ওয়ার। আচ্ছা, উইথ অল দিস কনটেক্সট, এখন তাহলে আমরা ভাববো যে মানে এমনি একজন কনজারভেটিভ স্কলার, ইসলামিক স্কলার, তার নাতনি, তার নাম হলো সোফিয়া ফারুক। হ্যাঁ, এবং আমি যখন এই সোফিয়া ফারুককে অনেক খোঁজ করার চেষ্টা করলাম, উনি কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ পজিশনে অলরেডি রয়েছেন। যে আমরা যদি গ্রেটার অ্যাটলান্টার দিকে তাকিয়ে দেখি, জর্জিয়ার খুবই একটা গুরুত্বপূর্ণ শহর, হ্যাঁ, যেটা যুক্তরাষ্ট্রের যে নির্বাচনে, প্রেসিডেন্সিয়াল নির্বাচনে একটা বিরাট ভূমিকা রাখে, কারণ জর্জিয়া ইজ এ সুইং স্টেট। এই সুইং স্টেটে উনি যে এর প্রধান শহর, বিশাল শহর অ্যাটলান্টা, সেই শহরে তিনটা গুরুত্বপূর্ণ কাউন্টি, একটা হলো কপ কাউন্টি, একটা হলো গুয়েনেট কাউন্টি, আর একটা ফুলটন কাউন্টি। উনি কপ কাউন্টি রিপাবলিকান পার্টি, জর্জিয়া রিপাবলিকান চ্যাপ্টারের উনি হলেন থার্ড ভাইস প্রেসিডেন্ট, হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন। শুধু তাই নয়, উনি সাম্প্রতিক নির্বাচনে দাঁড়িয়েছিলেন এই কপ কাউন্টির চেয়ারম্যান হওয়ার জন্য, এবং সেখানে উনি হেরে গেছেন। কিন্তু ওনার নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওনাকে সাপোর্ট করেছে মাগা গ্রুপ, মানে রিপাবলিকান পার্টির মধ্যে সবচেয়ে কনজারভেটিভ যারা, হ্যাঁ, এবং যারা অনেক সময় অন্যান্য ধর্মকে ঘৃণা করে, হ্যাঁ। এবং আমরা শুনেছি মাগা মাগা যারা অতিথি, মাগাদের যারা নেতা, তারা কিন্তু প্রায় মানে মুসলিম বিদ্বেষী কথাবার্তা সবসময় বলে থাকেন। দেখা গেল ওই মাগারাই এই সোফিয়া ফারুককে সমর্থন করেছেন, ভেটারানস অব আমেরিকা ওনাকে এন্ডোর্স করেছেন। এটা একটা আশ্চর্য ব্যাপার। এবং শুধু তাই নয়, এটা এখানেই থামেনি। এবং আরো একটা জিনিস, উনি কিন্তু যেন একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার। আপনি যদি সার্চ করে দেখেন ওয়েবে, তার কিন্তু মানে জীবন বৃত্তান্ত খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, আমি চেষ্টা করেছি লিঙ্কডইন এবং অন্যান্য সব জায়গাতে, কিন্তু একটা যেন একটা ধোঁয়াশা রয়েছে তার মানে আর কি তার জীবনের ব্যাপারে। হ্যাঁ, আমি খোঁজ করে পাইনি যে ওনার স্বামী, উনি কি বিবাহিতা কিংবা নয়, কিংবা ওনার স্বামীর যে কি নাম, আমি কিন্তু খোঁজ করে পাইনি। আচ্ছা, তাহলে মানে উনি কে আসলে? উনি হলেন ডক্টর সাইদ আহমেদ ফারুক। এটা হলো মওদুদির ছেলে, ওনার মেয়ে হলেন এই সোফিয়া ফারুক। আরো একটা ব্যাপার, সাইদ আহমেদ ফারুক, তার কিন্তু মেডিকেল প্র্যাকটিসিং লাইসেন্স একবার ক্যান্সেল হয়ে গিয়েছিল। আমি জানি না তার ডিটেইল কি, কিন্তু এটা সাধারণত হয় ম্যাল প্র্যাকটিসে যুক্তরাষ্ট্রে। এবং উনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ মানে ডক্টর সাইদ আহমেদ ফারুক, উনি হলেন এখানকার ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা, ইসনা। আমরা যারা যুক্তরাষ্ট্রে অনেক দিন আছি, আমরা জানি ইসনা, সে কিন্তু মুসলিম বিভিন্ন ব্যাপারে এবং ইসলামিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ইসনা কিন্তু খুব মানে আর কি পার্টিসিপেট করে এবং তাদের ভূমিকা রাখে। এবং মাঝে মাঝে আমরা তাদেরকে দেখি হোয়াইট হাউসেও, আগে বিশেষ করে বাইডেনের সময় আমরা ইসনাকে দেখেছি হোয়াইট হাউসে। এই ইসনার কিন্তু ফাউন্ডিং সেক্রেটারি জেনারেল হলো ডক্টর সাইদ আহমেদ ফারুক, যিনি হলেন মওদুদির ছেলে। আচ্ছা, এবং উনি ডাক্তার তো যুক্তরাষ্ট্রে ডাক্তারি লাইসেন্স পাওয়া কঠিন। আই এম ডেফিনেটলি ইজ এ ভেরি স্মার্ট ম্যান। আচ্ছা, ওনারই মেয়ে হলেন এই মানে সোফিয়া ফারুক। আপনি লক্ষ্য করে দেখেন তার নাম নট সোফিয়া, সোফিয়া। ইটস অ্যান অ্যাংলিসাইজড ভার্সন অফ সোফিয়া। এখানে আমি একটু মানে লিঙ্ক করব, যেমন ধরেন আমাদের বাংলাদেশে যে এখন সিকিউরিটি অ্যাডভাইসার, হ্যাঁ, তার নাম হলো মোহাম্মদ খলিলুর রহমান। উনি কিন্তু তার নামের আগে মোহাম্মদকে বাদ দিয়ে দিয়েছেন, ওখানে একবার এম লিখেছিলেন, এম ডট, সেটাও কিন্তু এখন নেই। কিন্তু উনি পরে এখানে নাম ধরলেন রজার রহমান। হ্যাঁ, আপনি লক্ষ্য করে দেখেন যে একটা মিস্টেরিয়াস, একটা মানে একটা নেপথ্যে থাকার যে একটা ঢেকে রাখা, একটা আবরণে নিজকে ঢেকে রাখা, এটার একটা টেন্ডেন্সি।
এবং আমরা দেখব যে বাংলাদেশে যে এটা কি আছে। আমরা যদি দেখি যে বাংলাদেশের যে গত আন্দোলনটায় যে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা অংশ যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, যেমন ধরেন সার্জিজ আলম, তারপরে হাসনাত আব্দুল্লাহ, এবং এমনকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে প্রেসিডেন্ট সেও ছিল ছাত্রলীগের ভেতরে, সে ছিল। কাজেই মানে গোপনে, কাজে এই যে গোপনীয়তা লক্ষ্য করে তারা কিন্তু চারিদিকে তাদের যে ইনফ্লুয়েন্সটাকে ছড়িয়ে দিচ্ছে। এবং তারই একটা আমি দেখলাম যে পার্ট মনে হচ্ছে, যদিও পাকিস্তানের জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী টু ডিফারেন্ট অর্গানাইজেশনস, কিন্তু তাদের মধ্যে যেন একটা যোগসূত্র রয়েছে ওই ব্রাদারহুড মুভমেন্টের আলোকে। আচ্ছা, তাহলে এখন এই যে মহিলা, ওনাকে কারা কারা সমর্থন করলো, এটা আমাদেরকে, উনি হেরে গেছেন কিন্তু এই নির্বাচনটা এতই গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্যার, উনি যে হেরে গেছেন, উনি আসলে হেরে গেছেন চেয়ারম্যান পদে, বাট স্টিল উনি হচ্ছে ভাইস চেয়ারম্যান। হ্যাঁ, থার্ড ভাইস প্রেসিডেন্ট স্টিল, রাইট, হ্যাঁ সেটা ওনার আছে, কিন্তু উনি প্রেসিডেন্ট হতে চেয়ারম্যান হতে চেয়েছিলেন, চেয়ারম্যান পদে উনি হেরে গেছেন। কিন্তু মজার জিনিস যে উনি কিন্তু জিহাদ সম্পর্কেও কিন্তু উনি এর আগে ওনার কমেন্ট্রি আমরা পেয়েছি অনলাইনে, হ্যাঁ, যেটা জামাত ইসলামীর এবং ব্রাদারহুডের একটা কনসেপ্ট, সেই জিহাদের সঙ্গেও কিন্তু উনি পছন্দ করেন। এবং যে জন্য যখন নির্বাচন হলো কব কাউন্টিতে রিপাবলিকান পার্টির ভেতরে, জর্জিয়া রিপাবলিকান স্টেট পার্টিতে যখন এই চেয়ারম্যানশিপের নির্বাচন হচ্ছিল, ওনার বিরুদ্ধে একদল কিন্তু ওনাকে বলেছে যে সে হলো জিহাদিস্ট, এটা বলে তাকে করেছে। ভেটারানস অফ আমেরিকা ওনাকে এন্ডোর্স করেছেন এবং যারা ওনাকে বিরোধিতা করেছেন তাদেরকে তারা কন্ডেমও করেছে, বলেছে মুসলমান বলে তোমরা তার বিরুদ্ধে যাচ্ছ। এই ডিসকাশনও কিন্তু কব কাউন্টিতে আমরা দেখেছি। আচ্ছা, এখন কথা হলো যে ইউনূসের সঙ্গে কি এর কোনো কানেকশন আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে? আমরা সেটা দেখব যে কি কানেকশনসটা, কিন্তু তার আগে আমরা দেখব যে এই খুবই গুরুত্বপূর্ণ একটা লোকাল কাউন্টি নির্বাচন, চিন্তা করে দেখুন, এটা কাউন্টি নির্বাচন। হ্যাঁ, এটা কেন গুরুত্বপূর্ণ? যেহেতু জর্জিয়া সুইং স্টেট এন্ড অ্যাটলান্টার উপরে অনেক কিছু নির্ভর করে, সেই কারণে এটা আমেরিকার প্রেসিডেন্ট আগামীতে কে হবে কিংবা অতীতে যারা হয়েছে তাতেও কিন্তু এর একটা দারুণ, যেহেতু এটা সুইং স্টেট এন্ড এই কাউন্টিটা একটা গুরুত্বপূর্ণ অ্যাটলান্টা শহরের ভেতরে। আচ্ছা, সেই কারণে যেটা আমরা লোকাল নির্বাচনে দেখি না, যে আমার এখানে যদি কোনো অর্লিয়েন্স কাউন্টিতে নির্বাচন হয় কিংবা জেফারসন প্যারিশে নির্বাচন হয়, অর্লিয়েন্স প্যারিশে নির্বাচন হয় লোকাল, সেখানে কেউ বড় কেউ আসে না। হ্যাঁ, কিন্তু এখানে দেখুন এই সোফিয়া ফারুককে কারা কারা এন্ডোর্স করেছে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে জামাত মানে মওদুদির নাতনি কত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছেন, পেনিট্রেটিং দ্য ইনার সার্কেল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেটার জন্য আমি আপনাদেরকে বলবো যে একটা নিউজ রিপোর্ট, জর্জ নিউজ রিপোর্টের মানে তাদের বর্ণনা, আমি জর্জ নিউজের লিংকটা আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, যদি কেউ চায় ডিটেইল তারা গিয়ে এখানে দেখতে পাবে। হ্যাঁ, এরই জর্জ নিবেদনের খবর অনুযায়ী, শুধু তাই না, আমি একটা স্ক্রিন শেয়ার করেও দেখাতে চাই যে যদি সোফিয়া ফারুকের কেউ কিছু ডিটেল জানতে চায়, গুগলে গিয়ে সার্চ দিলেও তারা হয়তো দেখতে পাবে। আমি যদি দেখাই, হ্যাঁ দেখি তো কি দেখাতে পারি আমি। আচ্ছা, ওকে, আমি গুগলে গিয়ে যদি একটু দেখাই তাহলে আমার দর্শকরা একটু দেখতে পারেন। এই যে সোফি ফারুক, আপনারা যদি লিখে সার্চ দেন, সো আপনারা দেখতে পাবেন তার সম্পর্কে ডিটেল। এই যে একটু আগে ডক্টর মোস্তাফা সরওয়ার যেটি বলছিলেন যে সোফি ফারুক এন্ডোর্সড বাই ভেটারানস অফ আমেরিকা, রাইট। তারপরে দেখেন তার সম্পর্কে তিনি খুবই আলোচিত। জর্জিয়া খুবই আমেরিকার বলা চলতে রিপাবলিকান স্টেট হিসেবে খুবই আলোচিত এবং খুবই রক্ষণশীল একটা স্টেটে। সেখানে তিনি মুসলিম ক্যান্ডিডেট হিসেবে খুবই প্রতিরোধের মধ্যে পড়েছেন এবং যারা রক্ষণশীল আমেরিকান তারা বলছে শুধুমাত্র মুসলমান বলে তাদেরকে তাকে ইয়ে করা যাবে না আর কি বলে এটাকে এক্সক্লুড করা যাবে না। স্যার, আপনি তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, রাইট? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমি এগুলো দেখেছি। যদি কেউ চায়, হ্যাঁ, যদি কেউ চায় সো সবাই গিয়ে এটা একটা চেক করে দেখতে পারবে এই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, এগুলো সব পড়েছি, কিন্তু আমি তার ডিটেল পাওয়াটা খুব কঠিন। হ্যাঁ, যেন মনে হচ্ছে একটা ধোঁয়াশা আছে তার চারিদিকে। আচ্ছা, যাই হোক, তার ক্যাম্পেইনে
যেটা আমরা দেখলাম যে যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন, যদি একটা সামান্য লোকাল একটা কাউন্টিকে আমি যদি বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে হয়তো আমাদের একটা জেলা কিংবা বড় উপজেলার কম্পারেবল হবে। কিন্তু লক্ষ্য করে দেখুন সেখানে কারা কারা মানে 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 এই নির্বাচনকে ইনফ্লুয়েন্স করার জন্য কারা কারা এখানে অংশগ্রহণ করেছে। যেমন ধরুন তার ক্যাম্পেইনে এবং তার সাপোর্টার গ্রুপের মধ্যে মেজর কর্পোরেশনস, মানে অতি নামকরা ল ফার্ম কিং অ্যান্ড স্প্যালডিং এর কারা কারা আপনি লক্ষ্য করেন। রড রোজেনস্টাইন, আপনি চিন্তা করে দেখুন, উনি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন, রিপাবলিকান। ক্রিস্টোফার রে, এক্স এফবিআই হেড ডিরেক্টর, ক্রিস্টোফার রে, এটা উনি ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। জিনা হ্যাসপেল, এক্স সিআইএ ডিরেক্টর, আপনি চিন্তা করেন সেও কিন্তু এর প্রথম অ্যাডমিনিস্ট্রেশনে জড়িত ছিলেন ট্রাম্পের। এরা তাকে এন্ডোর্স করেছে। লকহিড মার্টিনের মতন বিশাল ডিফেন্স কন্ট্রাক্টর, হ্যাঁ, যারা রকেট বানাবার সঙ্গেও জড়িত, হ্যাঁ, আমাদের এখানে আমি আগে কয়েকবার মানে কি কনসাল্টিং করেছি এবং ক্লাস পড়িয়েছি স্টেনিস স্পেস সেন্টারে মিসিসিপিতে, ওখানেও কিন্তু এরা আছে, এই লকহিড মার্টিন, এরা সব জায়গাতে আছে। লকহিড মার্টিন বিশাল এক কোম্পানি, যারা যুদ্ধাস্ত্র বানায়, এমনকি রকেট বানাতে সাহায্য করে। ইনফ্যাক্ট আমার নেবার উনি হলেন লকহিড মার্টিনের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, এই লকহিড মার্টিন এই সোফিয়া ফারুককে এন্ডোর্স করেছে। শুধু তাই নয়, এর সঙ্গে ইংল্যান্ডের একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, অনেক প্রাচীন, 100 ইয়ার্স এর পুরানো প্রায়, এবং খুব নামজাদা, যার মানে পোর্টফোলিও তো ভ্যারি করে, ইট গোজ, আমার মনে হচ্ছে যেন প্রায় 70 বিলিয়নেরও বেশি যার পোর্টফোলিও। সেই কোম্পানি নাম হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য করে শুনবেন, অ্যাপাক্স, অ্যাপাক্স পার্টনার্স। এটা ইউনাইটেড কিংডমের একটা প্রাইভেট ইকুইটি ফার্ম। কিন্তু মজার জিনিস, এই প্রাইভেট ইকুইটি ফার্ম, তাদের অফিস আছে তেল আভিভ, তাদের অফিস আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, তারা তো লন্ডন বেসড, এবং অন্যান্য বিভিন্ন কান্ট্রিতে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি এবং ভেরি পাওয়ারফুল। এই কোম্পানিও সাপোর্ট করেছে এই মওদুদির, আবু আলা মওদুদির নাতনি সোফিয়া ফারুককে এই নির্বাচনে তারা হেল্প করেছে, সাহায্য করেছে, তাকে সাপোর্ট করেছে। তাহলে ব্যাপারটা কি? আচ্ছা, এখন এখানে বুঝলাম যে আমরা ব্যাপারটা বুঝলাম যে মাগা যে মুভমেন্ট, এক্সট্রিম রাইট উইং কনজারভেটিভ রিপাবলিকান আন্দোলন, যেটা তার মধ্যে মনে হলো যে মওদুদির নাতনি ওখানে ঢুকে পড়েছেন। হ্যাঁ, কিন্তু ওনাকে কিন্তু মানে মানে বলা যাবে না যে উনি তার মানে দাদা থেকে সে খুব তার আইডিয়া থেকে উনি বিচ্ছিন্ন করেন। উনি জিহাদের উপরে বক্তৃতা দিয়েছেন, তারও রেকর্ড আছে। এবং ওনার ফাদার, যেটা আমি আপনাদেরকে আগে বললাম যে এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ যে ইসলামিক গ্রুপ, তারই কিন্তু উনি মানে মানে ফাউন্ডিং জেনারেল সেক্রেটারি, ডক্টর ফারুক, ডক্টর সাইদ ফারুক। আচ্ছা, তাহলে যে এখন আমরা দেখব যে এর সঙ্গে ডক্টর ইউনিসের কানেকশনটা কি। আচ্ছা, এটা একটা খুবই, মানে আমি যখন এটা দেখলাম তখন আমি কিন্তু বিস্মিত হয়ে গেলাম। হ্যাঁ, তখন আমার মনে হলো যে ইউনিসকে ক্ষমতায় আনার আগে ক্যান্টনমেন্টের যে মিটিংয়ে, সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর আমির ভদ্রলোক মানে ডক্টর শফিকুর রহমান, উনি ওখানে ছিলেন। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি কিন্তু শফিকুর রহমানের অনেক যে বক্তব্য, যেটা উনি কম্প্রোমাইজের দিকে যেতে চান, সেটা কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট বর্তমানের সিচুয়েশনে। কিন্তু তাই বলে আমি কিন্তু কোনো দলের লোক নই, কোনো দলকে আমি সমর্থন করি না। আচ্ছা, তাহলে দেখা গেল, তাহলে আমরা দেখব যে কি কানেকশনসটা। এখানে আমরা দেখলাম যে আমি আপনাদেরকে বলছি অ্যাপাক্স পার্টনার্স, যেটা আমি আপনাদেরকে বলেছি দর্শক মন্ডলী, এটা হলো একটা প্রাইভেট ইকুইটি ফার্ম। প্রাইভেট ইকুইটি ফার্মে কাদের টাকা যায়, এটাও একটা আমাদেরকে জানতে হবে। যে যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, জার্মানিতে যারা মানে
মানে প্রাইভেট ইকুইটি ফান্ড, এখানে যায় হলো মানে সোভরেন ফান্ড, যেমন ধরেন কুয়েত, আবুধাবি, দুবাই, এদের টাকা অথবা বিশাল বড় লোকদের টাকা নিয়ে এরা ব্যবসা বাণিজ্য করে স্টক এবং বন্ডে। এই অ্যাপেক্স পার্টনারের ক্লায়েন্ট হলো ইনক্লুডিং মানে রাশিয়ান পুতিন থেকে শুরু করে অনেকেরই কিন্তু এই অ্যাপেক্স পার্টনারের থ্রু তারা ব্যবসা করে। এবং আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংকের শাখা প্রশাখা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রে যেটা আছে সেটাকে বলে গ্রামীণ আমেরিকা। আমি আবার এটা রিপিট করছি যাতে আপনারা ঠিক করে শোনেন, যে গ্রামীণ আমেরিকা, এই গ্রামীণ আমেরিকার মানে খুবই মানে আমি অবাক হয়ে গেলাম যে এই গ্রামীণ আমেরিকার যে এক্সিকিউটিভ লিডারশিপে সংযুক্ত রয়েছে অ্যাপেক্স পার্টনার্স। লক্ষ্য করে দেখুন, এই অ্যাপেক্স পার্টনার মানে গ্রামীণ আমেরিকার সঙ্গে যুক্ত। তার অর্থ যে মানে যে আমরা যদি সুতোটাকে লাগাই, ডটগুলোকে যদি কানেকশন করি, তাহলে আমরা দেখব সোফিয়া ফারুক, অ্যাপেক্স পার্টনার্স, গ্রামীণ আমেরিকা অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে মানে অপূর্ব কানেকশনস। এবং এবং আমাদের যে আছে যে এই যে জর্জ নিউজের রিপোর্টে কিন্তু সেটা তারা উল্লেখ করেছে ডক্টর ইউনূসের ইনভলভমেন্ট সম্পর্কে। কাজে এটা আমাকে খুবই বিস্মিত করেছে যে যে ব্যাপারটা কি, যে এটা এভাবে এভাবে কেন ঘটলো। তার অর্থ আমরা যে এই সিদ্ধান্তটা আমি কিন্তু লজিক্যালি আমি যখন ভাবি তখন কিন্তু এটা ডেফিনিট কনক্লুশন নয়, হ্যাঁ, যে বলবো যে হ্যাঁ এটা একটা মানে কানেক্টেড তারা, হ্যাঁ, কিন্তু একটা একটা এভিডেন্স এসে গেল, হ্যাঁ, এটা নিয়ে যদি গবেষণা করা যায়, ভবিষ্যতে সার্চ করা যায়, তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে যেতে পারে। সেটাই হলো আমার বক্তব্য। কারণ যে কানেকশনসটা দেখা গেল, যে কানেকশনসটা কিন্তু রয়েছে, এবং সেই কানেকশনটা কিন্তু আমরা আরো দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা আরেকটা, যে যুক্তরাষ্ট্রে কিন্তু যে মানে ডেমোক্রেটিক পার্টির যে খুবই গুরুত্বপূর্ণ, এবং ক্লিনটন, বিল ক্লিনটন ছিলেন এখানকার খুবই নামজাদা প্রেসিডেন্ট, আপনারা সবাই জানেন, এবং তার স্ত্রী সেক্রেটারি অফ স্টেট ছিলেন, এবং উনি প্রেসিডেন্সিয়াল নির্বাচনে উনি ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট ছিলেন। এই হিলারি ক্লিনটন কিন্তু গ্রামীণ ব্যাংকের ইনভেস্টিগেশনের সময় আমরা যেটা শুনেছি, হ্যাঁ, বিভিন্ন পত্রিকাতে দেখেছি যে উনি ইন্টারফেয়ার করেছিলেন যাতে এটা এগিয়ে যেতে না পারে। আচ্ছা, এবং আমরা দেখলাম যে আশ্চর্য ব্যাপার, যে কুইদ প্রো কো নামে একটা ব্যাপার আছে, যে তুমি আমাকে চুলকাও, আমি তোমার পিঠে চুলকানি দিচ্ছি, তুমি আমাকে ঘুষ, হ্যাঁ ঘুষ, ঘুষ দিয়ে নিজের কার্য সাধিল করা। হ্যাঁ, কিন্তু আমি ঘুষটাকে আমি একটু বললাম যে চুলকানি, তোমাকে আমি একটা চুলকানি দিলাম, আমি তোমাকে একটা চুলকানি দিলে, এটা আমি একটু বরিশালের স্ল্যাংটাকে ইউজ করলাম। তো এই ভদ্রলোক করলেন কি, ওর পরপরই কিন্তু হি মেড এ বিগ কন্ট্রিবিউশন টু দি ক্লিনটন ফাউন্ডেশনস এবং অন্যান্য যে অ্যাক্সেসরিজ গুলো আছে। আরো একটা ইন্টারেস্টিং, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে তার ইনফ্লুয়েন্সটাকে মানে কাল্টিভেট করার জন্য এটাকে উনি খুব ভালো করে করেন, ছড়িয়ে দিচ্ছেন। সেজন্য উনি কিন্তু মানে ব্ল্যাক লাইফ ম্যাটার্স এই আন্দোলনে কিন্তু উনি ব্ল্যাক লাইফস ম্যাটারেও কিন্তু উনি অর্থ দান করেছেন। এটাও কিন্তু আমরা এই মানে জর্জ রিপোর্টে পেয়েছি, এটা আমার কোনো খবর নাই, হ্যাঁ, এটা আমি ওদের উপরে ভিত্তি করে বলছি, হ্যাঁ, যেহেতু এটা একটা ইনভেস্টিগেটিভ নিউজ মানে পোর্টাল, কাজে আমি ভাবছি যে এটা ভবিষ্যতে আরো রিসার্চ করা যাবে, তখন এটা সত্য কি মিথ্যা এবং এটার মানে গভীরতা কতদূর সেগুলো আমরা জানতে পাবো। এখন আমরা এটাকে কোনো ডেফিনিটিভ কনক্লুশনে যাওয়াটা ঠিক নয়, আমি মনে করব। যারা আমাদের খুবই আপনারা যারা দর্শক আছেন, হ্যাঁ, খুবই আপনারা মানে দারুণ বাংলাদেশ সম্পর্কে আপনারা ভাবেন, আপনারা কমেন্ট করছেন, হ্যাঁ,
আপনারা হয়তো বাংলাদেশে রয়েছেন কিংবা বিদেশে রয়েছেন, বিদেশে থাকলেও আপনাদের প্রাণ পড়ে আছে, জি সেটা আপনাদের কমেন্টসে স্যার, আমি আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে তাহলে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে দুটা উইংই ভেরি মাচ কানেক্টেড ফাইনান্সিয়ালি। মানে একদিকে তার তিনি যে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে, বিশেষ করে হিলারি ক্লিন্টনের সঙ্গে কানেক্টেড, এটা যেমন আমরা জানি, বা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে কানেক্টেড, তেমনি তার রিপাবলিকান পার্টির সঙ্গেও সামহাও একটা কানেকশন আছে ইন টার্মস অফ ফিনান্স, রাইট? হ্যাঁ, ওই যে কানেকশনসটা, আমার ধারণা যে ডক্টর ইউনূস ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, উনি খুব ক্লেভার লোক। উনি সব দিকেই মোটামুটি যোগাযোগ রেখে ওনার পজিশনটাকে ঠিক রাখার জন্য, যেমন ধরুন আমি বলবো, যেমন উনি যে নির্বাচনে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এনজিপি ভ্যান নামে একটা ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ রয়েছে এখানে কিন্তু, এবং এটা ডেমোক্র্যাটরা খুব ভালোভাবে ব্যবহার করে, এবং এখানে ডক্টর ইউনূসের কানেকশন রয়েছে, তার আর্থিক সাহায্য রয়েছে। তাহলে এত টাকা উনি কোথা দিয়ে পাচ্ছেন, এটা আমার একটা প্রশ্ন। যে ওনার তো কোনো নিজের কোনো টাকা নেই উনি বলেন, তাহলে এত অর্থ যুক্তরাষ্ট্রে এই সব ব্যাপারে মানে জড়িয়ে পড়া, হ্যাঁ, এই জন্য যে টাকা পয়সা দরকার হয়, সেটা ডক্টর ইউনূস কোথায় পেলেন, এ ব্যাপারে আমার কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল। হ্যাঁ, এটা আপনারা যারা সাংবাদিক আপনারা খুঁজে বের করবেন। এখন আপনি আমাকে একটু বলেন, আপনি যে বলছিলেন যে এই যে সোফিয়া ফারুক, আবু আলা মওদুদের নাতনি, তাকে যে সমস্ত ব্যক্তিদের নাম আপনি বললেন, এফবিআই এর সাবেক ডিরেক্টর, সিআইএ এর সাবেক ডিরেক্টর, তারা তাকে স্পন্সর করেছে, তারা তাকে এন্ডোর্স করেছে, রাইট? সুতরাং তাদের সঙ্গে গভীর একটা সম্পর্ক না থাকলে তো আর কেউ কাউকে এন্ডোর্স করে না, রাইট? এখন রিপাবলিকান পার্টির মতো এত কট্টর একটা জায়গায়, হ্যাঁ, তাও আবার জর্জিয়াতে, জর্জিয়া আপনি জানেন একদম ভয়ঙ্কর রেড স্টেট, সেরকম একটি জায়গায় কেমন করে তিনি এই এই এত শক্ত বন্ধন তৈরি করলেন, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা তো মানে আমার যেন মনে হয় যেন যে একটা আমি কোথায় পড়েছিলাম যে মানে পাকিস্তান জামাত ইসলামী এবং ব্রাদারহুডের যে আইডিয়া, যে তারা যেখানে মানে ঢোকা সম্ভব না সেখানে ছদ্মবেশে ঢুকে পড়া। হ্যাঁ, এটা তাদের একটি, এবং যেটা আমরা বাংলাদেশে দেখছি যে ছাত্রলীগের মধ্যে হেভি, শিবিরের যে হেভি পেনিট্রেশন। হ্যাঁ, এমনকি ইলেক্টেড সার্জিস টু ইলেক্টেড। হ্যাঁ, ডাকসুর কোনো একটা নির্বাচনে সে ইলেক্টেড হয়েছে। চিন্তা করে দেখুন যে ছাত্রলীগ থেকে ইলেক্টেড, এবং তার আগের আমি বক্তৃতা শুনেছি, হ্যাঁ, যে বঙ্গবন্ধুর ব্যাপারে এসে যে তার যে দারুণ ফ্ল্যাটারিং স্পিচ, হ্যাঁ, এবং সে ভালো বক্তৃতা দেয়, ওই বক্তৃতাতে দারুণ উচ্চ কণ্ঠে, হ্যাঁ, এমফেসিস দিয়ে করেছে, এভাবে তারা কিন্তু ছদ্মবেশে ঢুকে পড়েছে। হ্যাঁ, কিন্তু আবার পরে আমরা দেখছি যে তাদের যে সেই ছদ্মবেশ চলে গেছে। হ্যাঁ, মানে আমার যেন মনে হয় যেন যে যে এরা অনেকটা ক্যামেলিয়ন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। দে ক্যান টার্ন ইনটু ক্যামেলিয়ন। ক্যামেলিয়ন হলো এক ধরনের গিরগিটি। দর্শক মন্ডলী, ক্যামেলিয়ন হলো এক ধরনের গিরগিটি যারা যেখানে যায় সেখানকার রং ধরে, রং ধরে তারা কিন্তু ছদ্মবেশ ধরে ফেলতে পারে। হ্যাঁ, সেটা আমরা 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 মানে এখন আপনি বলছেন যে এই যে সোফিয়া ফারুক, হ্যাঁ, তাকে তো আমি তার হিস্ট্রি, ইতিহাস না জানলে তো আমি বুঝতেও পারতাম না তিনি একজন মুসলিম, আমি বুঝতেও পারতাম না তিনি পাকিস্তান বংশোদ্ভূত। এখানে তার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছি, কিন্তু কোথায় তিনি বর্ন হয়েছেন সেটা কিন্তু এখানে নাই স্যার। হ্যাঁ, ওটা আমিও খুব চেষ্টা করেছি, সেটা আমি খুঁজে পাইনি, কোথায় তার জন্ম, কি অনেক ইনফরমেশন। হ্যাঁ, যেমন ধরেন আমি এক্সাম্পল দেব, ইউনূসের যে একজন উপদেষ্টা যার নাম হলো রজার রহমান, হ্যাঁ, আগে ছিলেন মোহাম্মদ খলিলুর রহমান, সে পরিবর্তন করে করে এম খলিলুর রহমান, পরে হয়ে গেল রজার রহমান। হ্যাঁ, এইভাবে ইনি যুক্তরাষ্ট্রে পরিচিত ছিলেন। মানে হঠাৎ করে রং ধরা যায়, এটা ইউনূসের একজন ইসে, আমি জানি না কানেকশনস জামাতের সঙ্গে আছে কিনা, কিন্তু আমার কাছে অবাক লাগে যে এই যে সোফিয়া ফারুক, তার আপনি তো পোশাক দেখলেন, রাইট? উনি কিন্তু স্কার্ট পরে ঘোরেন। হ্যাঁ, এতে মানে মানে পোশাক তো একজনের চয়েস, হ্যাঁ, তাতে তো আমাদের কোনো ই থাকা উচিত না। হ্যাঁ, এবং শি ইজ ভেরি বিউটিফুল, লুক এট দ্যাট। হ্যাঁ, তার চেহারা দেখলে কিন্তু আপনি বুঝতেও পারতেন না যে তার যে পোশাক, তার যে ডিমিনার, তার যে চুলের সজ্জা, তার যে পোশাক, হ্যাঁ, এমনকি তার যে গলার অর্নামেন্টস, কানের,
সেটা কিন্তু আমাদের দেশই না। হ্যাঁ, সেটা পাকিস্তান, ইন্ডিয়া, যে আমরা যে অনেক গোল্ডের ভারী জিনিস পরি তা না। উনি কিন্তু এই যে যুক্তরাষ্ট্রে যেটা খুব স্টাইলিস্টিক সেটাই তার পরা। কাজেই তো বোঝারও উপায় নেই যে উনি উনি কোথায়। অবশ্য আমি বলবো যে যে মওদুদি, আবু আলা মওদুদি, ওনারা কিন্তু যেহেতু নর্দার্ন ইন্ডিয়া বেসড, হ্যাঁ, নর্দার্ন ইন্ডিয়াতে কিন্তু অনেক লোক আছে, হ্যাঁ, যাদের হয়তো আপনি যদি ট্রেস ব্যাক করেন হয়তো দেখবেন তুর্কমেন কানেকশনস অনেক আগে। তো এমনিতে তারা তো অন্যরকম জি, চেহারা। জি। হ্যাঁ, স্যার এমনিতে তো আবু আলা মওদুদি মারা গেছেন বোধহয় আমেরিকাতেই। তিনি তার শেষ জীবনটা আমেরিকাতে কাটিয়েছেন। সেটা আমি আমি বলতে পারবো না। ওকে, জি হ্যাঁ, বুঝতে সেটা পেরেছি। হয়তো হতে পারে, কিন্তু আমি যেহেতু এটা ডেফিনিট জানি না, এ ব্যাপারে আমি কমেন্টটা করব না। হুম। ওকে। আপনার কি মনে হয় আমরা এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেমনটা দেখছি, তাতে করে জামাত অনেক আগের মানে অনেক বেশি এখন তারা সবসময়তেই যখন অনির্বাচিত সরকার থাকে, তখন তারা একটা ক্ষমতায় থাকে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে এবং তারা নির্বাচনে যেতে চায় না খুব একটা। এখনো সেরকম একটা পরিস্থিতি দেখছি। এই যে এই সবের সঙ্গে মানে এই যে সোফিয়া ফারুক, তাকে ফান্ডিং করা, ডক্টর মোহাম্মদ ইউনুস, জামাতের এই আজকের যে অবস্থান, এর সঙ্গে কোন একটা সংযোগ আছে কিনা? না, সংযোগ তো আমরা দেখলাম, কিন্তু বাংলাদেশের ব্যাপারে আপনি যেটা বললেন সেখানে একটা আমাদের মানে একটা অতি সাধারণ জ্ঞান। হ্যাঁ, আমার যদি একটা দল থাকে, ধরুন একটা হাইপোথেটিক্যালি আমার একটা দল আছে, আমি নির্বাচনে উইন করতে পারবো না, হ্যাঁ, তাহলে কি আমি নির্বাচন চাইবো? এটা বিশেষ করে আমাদের দেশের কনটেক্সটে, হ্যাঁ, যে নির্বাচন দিলেই তো আমার একটা লোকসান। আর যদি কারেন্ট অনির্বাচিত সরকারে আমার যদি যথেষ্ট প্রভাব থাকে, হ্যাঁ, আমি অনেক কিছুটা হালুয়া রুটির ভাগ আমি পাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট আমার দলের লোকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছে, বিভিন্ন জায়গাতে ডিসি হচ্ছে, আহ, তারপরে আমার দলের না, হ্যাঁ, কিন্তু আমার এককালীন আমার দলে ছিল, পরে আমার দল থেকে গিয়ে জঙ্গি হয়ে গেছে, হ্যাঁ, সেই হিজবুত তাহরীরের লোক যদি নর্থ ঢাকা কর্পোরেশনের প্রধান হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই, হ্যাঁ, যে নির্বাচনে গেলে তো এই সুযোগটা আর আমার থাকছে না। কাজেই আমি মনে করি যে এটা হয়তো, যেমন ধরেন যদি অন্য যে পপুলার দল যারা, হ্যাঁ, যাদের খুব মানে গ্রাসরুট অর্গানাইজেশন আছে, যেমন ধরেন বিএনপি, আওয়ামী লীগ, তারা নির্বাচনে তাদের যদি যেতে পারে, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, তাদেরই বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বর্তমান পরিস্থিতিতে হয়তো আওয়ামী লীগ অনেকটা মানে হয়ে গেছে, স্ট্রাকচারালি উইক হয়ে গেছে দেশের ভেতরে, অনেকেই পালিয়ে চলে গেছে। কাজে মনে হচ্ছে যে বিএনপি উইন করে যাবে স্ট্রাকচারালি এবং জি, গ্রাসরুটে। গ্রাসরুটে কিন্তু দুটোই খুব মানে দারুণ স্ট্রং পার্টি। জি। তাহলে আমি যদি অন্য দলের লোক হই, আমি এখন হালুয়া রুটির ভাগ পাচ্ছি, আমি কেন নির্বাচন চাইবো? হ্যাঁ, বিভিন্ন এখানে একজন অদূরদূর। এখানে একজন মন্তব্য করেছেন ইউনুস খুবই সুকৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিচ্ছে আর জামাতকে পাশে রেখে জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিলের পায়তারা করছে। হ্যাঁ, এটা এই যে জুবায়ের রহমানের যে বক্তব্য, এটা আমাদের মনে সন্দেহের উদ্রেক করেছে, এটা সবারই, হ্যাঁ, কারণ উনি নির্বাচন নিয়ে গড়িমসি করছেন, নির্বাচন দিতে চাচ্ছেন না, হ্যাঁ, উনি ওটার তারিখ ঘোষণা করতে রাজি নন। উনি প্রথম বললেন যে যদি অল্প সংস্কার হয় তাহলে হবে ডিসেম্বরে, আর বেশি সংস্কার হলে জুনের আগেই উনি শেষ করে দেবেন। কিন্তু এখন কিন্তু উনি ও কথা আর বলছেন না, উনি কিন্তু শিফটিং, হ্যাঁ, এবং উনি কিন্তু শিডিউল দিচ্ছেন না, হ্যাঁ, এবং উনি কিন্তু তার যে প্রক্সি, তার যে একটা গুন্ডা বাহিনী আছে টোকাইদের দ্বারা তৈরি, হ্যাঁ, যাদেরকে আমরা দেখছি যে স্যান্ডেল পরে ঘুরছে, তারপরে আপনার হারুনের রেস্টুরেন্টে আমি শুনেছি ভালো কোরমা পোলাও ছিল না, মানে এই মুরগি আর ডাল ভাত খেয়ে ওরা এতই খুশি হয়ে গেছে, হ্যাঁ, যে হয়তো অনেকদিন খায়নি, কে জানে, টিউশনি করে বেড়াতো, এমনকি একজনের নাকি সুইসাইড করার চেষ্টা করছিল অর্থের অভাবে। এরা খেয়ে দিয়ে এসে মুচলেকা দিয়ে দিল, এই মুচলেকাটা দিল যে আর আন্দোলন নেই। আপনি লক্ষ্য করে দেখুন বাংলাদেশের এবং পাকিস্তানের ইতিহাসে আমরা যারা ছাত্র আন্দোলন দেখেছি, তাতে আপনি এই ধরনের মুচলেখা কোনোদিন সিরাজুল আলম খান, শেখ ফজল হক মনি, রাজ্জাক ভাই, তোফায়েল আহমেদ, কাজী আরিফ, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু,
এদের কাছ থেকে আপনারা কোনোদিন পাবেন এটা? এরা তো বলে তো এরা হচ্ছে ফ্যাসিস্টের দোসর। এটা কোনোদিন আপনি এদের কাছ থেকে এই ধরনের বন্ড, হ্যাঁ, মুচলেকা, এটা তো অসম্ভব ছিল। হ্যাঁ, আমি সব দলের কথাই বললাম। এমনকি আমি এনএসএফ এর নাজিম কামরানের কথা বলবো, যে নাজিম কামরানের কাছ থেকে ওই মুচলেখা নেওয়া সম্ভব ছিল না, কিন্তু ওরা নিয়েছে। ওরা নিয়ে এই আন্দোলনটাকে ভন্ডুল করার চেষ্টা করছে। এখন কিন্তু হালুয়া রুটি খাওয়ার সময় কিন্তু সবচেয়ে সামনে। বুঝতে পেরেছি। যাই হোক, এই হালুয়া রুটির যে দলটা, এই গ্যাং, হ্যাঁ, এই গ্যাং কি করছে? এই টোকাইয়ের দলরা করছে কি? ইউনূসের দল এরা যে ইউনূসের দল, আমরা কিন্তু এই গত 10 দিনের মধ্যে কিন্তু এটা আরো ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, ইউনূস অন্য কারোর সঙ্গে দেখা করলো না, কিন্তু নিবন্ধনহীন একটা দলের, যাদের মিটিং এ 100 লোকের বেশি আনতে পারে না, সাংবাদিকদের সংখ্যা নাম্বারের চেয়ে বেশি, দলের সদস্যদের নাম্বারের চেয়ে সাংবাদিকদের সংখ্যা ডাবল, 3 গুণ। শুধুমাত্র যদি জামাত পার্টিসিপেট করে তখন নাম্বারটা সোয়েল করে যায়, আদারওয়াইজ ওদের কোনো বেস নাই। সেই দলের প্রধানকে তার সঙ্গে উনি কথা বললেন এবং তাকে ওনার মানে নাটকের কাহিনী তাকে বললেন এবং তার নাটকের পার্টনার করলেন। তাতে আমার যেন মনে হচ্ছে যে ইউনূসের মতিগতি বেশি ভালো না। হি ইজ নট, মানে এই নোবেল প্রাইজ উইনার হিসেবে আমি কিন্তু তাকে শ্রদ্ধা করেছি। হ্যাঁ, তাকে কিন্তু আমি তার পক্ষে বলেছি, যেহেতু উনি একটা বিশাল অ্যাওয়ার্ড পেয়েছেন। যদিও নোবেল প্রাইজের মধ্যে পিস প্রাইজে গাছ লাগিয়েও পেয়েছে, ওটা মালালা ইউসুফজাইও পেয়েছে। কেন পেয়েছে? তাকে ওরা মানে এই প্রো জামাতি যে মানে যারা জঙ্গিরা, তাকে খুব আহত করেছিল, সেই আহতর মানে প্রাইজ হিসেবে। হ্যাঁ, তাহলে চিন্তা করেন, বাংলাদেশের আন্দোলনে যে আমাদের প্রায় কয়েক হাজার আহত হয়েছে, কয়েক হাজার নোবেল প্রাইজ দেওয়া উচিত ওদেরকে। অনেকেই তো দারুণ, ওরাই তো এক একটা মালালা ইউসুফজাই, বুঝছেন? কাজে এই ধরনেরই একটা কিন্তু পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন। এর জন্য এটাকে আমি খুব একটা দাম দেই না। কিন্তু এই প্রাইজটা যদি হতো ইকোনমিক্সে, এটা যদি হতো ফিজিক্সে, এটা যদি মেডিসিনে, তাহলে এটা ছিল একটা বিশাল ব্যাপার। তো উনি কি কারণে যে পুরস্কার মানে নোবেলটা পেলেন? কারণ উনি মাইক্রো ফিন্যান্স নিয়ে উনি কাজ করেছেন। এটা হচ্ছে ইকোনমিক্স এর কাজ, রাইট? এটার সঙ্গে শান্তির কি সম্পর্ক? আরে শুনুন, এটা তো ইকোনমিক্স এর কাজ কি? এই যে মাইক্রো ফাইন্যান্স, উনি যে প্রায় 28% ইন্টারেস্ট নিতেন, হ্যাঁ, এটা তো অনেকটা লোন শার্করা করতো আগে, হ্যাঁ, যেটা ইসলামে কিন্তু ব্যান্ড। হ্যাঁ, ইসলামে কিন্তু বিদায় হজে আমাদের মহান প্রফেট উনি কিন্তু ওটা বলেছেন যে এটা চলবে না, কিন্তু ওইটাই ওনার ছিল ব্যবসা। আর এখন ওনার সঙ্গে সবচেয়ে জঙ্গিদের সঙ্গে ওনার খাতির। তো এই ভদ্রলোক শেষ করতে হবে। না, এই যে উনি যে এটা পেয়েছেন, এটা আমি বলি এই লোন শার্ক। আপনি যদি সুলতানুর রহমান, আপনি যদি আগে আপনার কোনো আত্মীয়, আমার আত্মীয় ছিল, হ্যাঁ, তারা কি করতো, আমাকে লাল খাতা দেখিয়েছে আমার মামা, হ্যাঁ, বলে এই লাল খাতা দেখতো, তো লাল খাতার মধ্যে দেখি ওই টিপসই, বুঝছেন, আর লাল খাতায় দস্তখত, ওই উনি লোন দেন, লোনের রিটার্ন দিতে পারেন না, উনি জমি নিয়ে নেন। হ্যাঁ, এই পদ্ধতি তো বাংলাদেশে অনেক দিনের, এটা তো নতুন না। এইটা কি উনি খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন। উনি একজন মার্কেটিং এ উনি ওস্তাদ। একটা পুরানো জিনিস যেটা বাংলাদেশে অনেক বছর অনন্তকাল ধরে যেটা প্রচলিত, এই লোন শার্কিজম, হ্যাঁ, ওই যে লাল খাতা, এই লাল খাতাকে উনি একটু সাদা খাতা করেছেন এবং এটাকে ভালো করে মার্কেটিং করে উনি নোবেল নিয়েছেন। এর পেছনে অন্যান্য অনেক ব্যাপার ছিল। আমি বলবো আজকে আমি শেষ করব। এখন ধরেন তার একটা জামাত কানেকশন, ডিপ রুটেড জামাত কানেকশন আছে, এটুকু অন্তত আমরা বুঝতে পারলাম। আমি একদম আমি কনক্লুসিভ বলবো না। হ্যাঁ, সুতরাং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমরা যে পর্যন্ত যে আমরা খবর পেয়েছি তাতে কানেকশনসের একটা ট্রেস পাওয়া যাচ্ছে, কিন্তু এই কানেকশনসটা কনফার্মড কতটা, হ্যাঁ, এবং আরো অন্যান্য কি এভিডেন্স আছে, সেগুলোকে কালেকশন না করে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্তে যেতে পারছি না। কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে, আমাদের চোখের সামনে ভেসে উঠছে যে একটা কানেকশন তার রয়েছে। জি, বুঝতে পেরেছি। আপনাকে ডক্টর মোস্তফা সরোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনি ভালো থাকবেন। জি, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। যাই হোক না কেন, কিছু
জটিলতার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি শেষ করব। তার আগে শেষ কথাটি বলতে চাই যে, আজকে আমরা যে সমস্ত তথ্যগুলো পেলাম, এগুলো আমেরিকায় প্রকাশিত বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা আপনাদেরকে এই ইনফরমেশন গুলো দিলাম। এর বাইরেও যদি আরো কিছু নতুন তথ্য পাই, নিশ্চয়ই আমরা আপনাদের সামনে এনে হাজির করব, চেষ্টা করব যে মানে কোথায় কি ঘটছে সেগুলো আমি যেমন নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি, তেমনি নেপথ্যের খবরটুকুও দেওয়ার চেষ্টা করি। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।